সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই সনদ ও ঘোষণা বিষয়ে আমাদের দৈনিক ভোরের আকাশের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি রিফাত আরা ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামীকাল 5 আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই 2024 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণা হতে যাচ্ছে। এই ঘোষণার পাশাপাশি জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের আজকের আলোচনা জুলাই সনদ ও জুলাই ঘোষণা। আজকের আলোচনায় আমাদের সাথে আছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম শিশির এবং মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গণ অধিকার পরিষদ। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের দৈনিক ভোরের আকাশের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম শিশিরের কাছে। আজকের আমাদের বিষয় হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ আসলে কি, কেন এটি গুরুত্বপূর্ণ? জুলাই সনদ হচ্ছে এখন বর্তমান সময়ে আমাদের যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনারা জানেন যে জুলাই সনদটা হচ্ছে এমন একটা বিষয় যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে এবং অনেকেই এর সঙ্গে অংশগ্রহণ করে নানাভাবে নিষ্পেষণের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই সব বিষয়গুলোকে এবং এর পরবর্তী প্রায় 1 বছর চলছে এই জুলাই আন্দোলনের ফলে একটা সরকার বিদায় হয়েছে এবং পরবর্তীতে বর্তমান যারা ক্ষমতাসীন সরকার তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে এটা কোনো নির্বাচিত সরকার না। তো নির্বাচিত সরকার না হওয়ার কারণে এই আইনগত একটা গ্যাপ তৈরি হয়েছে এর মাঝখানে। এখন জুলাই সনদ হচ্ছে এই কারণে প্রয়োজন হচ্ছে যে যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের একটা নিরাপত্তার প্রশ্ন আসে, তারা রাজনৈতিক সুরক্ষার প্রশ্ন আছে এবং এইগুলা একটা আইনি কাঠামোর ভিতরে যদি আনা না যায় তাহলে ভবিষ্যতে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে এবং বর্তমান 1 বছরের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোকে বেআইনি হিসেবে ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকবে, যা কিনা পরবর্তী রাষ্ট্র পরিচালনার জন্য একটা ব্যাপক সমস্যার জন্ম দেবে। তো সেই কারণে জুলাই সনদ যেটা বলা হচ্ছে, জুলাই ঘোষণা, জুলাই ঘোষণা হচ্ছে এইটা যে যারা রাজনীতি করছে, যারা ছাত্র আন্দোলন করছে, ঐক্য করছে, তাদের নিরাপত্তা সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে একটা আইনগত ভিত্তি এবং পরবর্তী সময়ে একটা সাংবিধানিক ভিত্তি তৈরি করা, যা নিয়ে ভবিষ্যতে আর কেউ কখনো প্রশ্ন করবে না। সেই সাথে যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ এবং সেই বন্দোবস্তটাকে আইনের কাঠামো সুরক্ষিত থাকবে, যে ভবিষ্যতের বাংলাদেশের গতিপথ কোন দিকে হবে, তারা কিভাবে এই দেশটা চালাবে, সেই ঘোষণাগুলোও এই জুলাই ঘোষণার ভিতরে আসবে। কেন? জুলাই ঘোষণার ভিতরে এগুলো যদি আইনের কাঠামোর ভিতরে না আসে তাহলে বাংলাদেশের যে পথ চলা, অর্থাৎ একটা জুলাই যে একটা স্পিড, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে একটা লড়াই, সেই লড়াইটাকে একটা আইনি ফ্রেমওয়ার্কে আনা, এটি হচ্ছে জুলাই ঘোষণা। আশা করি বুঝতে পারছেন। জি, ধন্যবাদ। এটার সাথে আপনি কি কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছু দেখছেন কিনা? নেতিবাচকের এখানে কিছুই নাই। পৃথিবীর অনেক দেশেই এরকম ইন্টার্ম সময়ে সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং আমাদের দেশেও এরকম ঘটনা কিন্তু আছে, যে 1/11 পরে একটা সরকার আসছে, তার আগে যে 75-এ একটা সরকার, একটা পট পরিবর্তনের একটা সরকার আসছে, সেই সময় আইনের ভিতরে এই সমস্যাগুলো সমাধান খোঁজা হয়েছে। এখন ওই ঘটনা থেকে এই যে জুলাই যে আন্দোলন, জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু ছিল মানুষের নাগরিক অধিকারের প্রশ্ন নিয়ে গড়ে ওঠা এবং বৈষম্যের বিরুদ্ধে সামাজিক একটা বিপ্লব ছিল এটা। এখানে ছাত্র, শিক্ষক, মানে অভিভাবক কেউই ঘরে ছিল না, সবাই চলে আসছে। এবং কেন আসছে? দীর্ঘদিন ধরে একটা নিষ্পেষণ একটা সরকার তাদের মতো করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, মানুষের চলার অধিকার কেড়ে নিয়েছে, মানুষকে মানে নানাভাবে যত প্রকার দলীয় দৃষ্টিকোণের বাইরে তারা কখনো কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো স্পেস তারা রাখে নাই। তো ওই রাজনৈতিক স্পেস তৈরির প্রশ্ন থেকেই কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটার সূচনা হয়। এখন এই 1 বছর দেশ চলছে, এই 1 বছরের ভিতরে এই ছাত্ররা মানে যারা যে আন্দোলনে গেল, যারা মারা গেল, তাদের কি হবে, তাদের পরিবারের কি হবে, যারা আহত হলো তাদের চিকিৎসার কি হবে, তাদের পরবর্তী স্বীকৃতি কি হবে, সরকারি যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ কি হবে, এই সব বিষয়। এবং পরবর্তী যেমন আমাদের 71-এ যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে, সেই মানুষগুলো কিন্তু রাষ্ট্র তাদেরকে সম্মতি দিয়েছে এবং সম্মান দিয়েছে। তাই সম্মান দিতে গিয়ে তারা রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে তো আইন আনতে হয়েছে, তাই না? এই যে আইনি কাঠামো যে দাবিটা জুলাই ঘোষণা,
সেই দাবিটা অবশ্যই নৈতিক, এবং এটা যদি এখনই করা না যায় তাহলে এটা নিয়ে ভবিষ্যতে বড় ধরনের গ্যাপ তৈরি হবে, বড় ধরনের প্রশ্ন আসবে। সেই সমস্যাগুলো এড়িয়ে যেতেই আজকে যারা ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন এবং যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে ছিল এবং বলা চলে সারা দেশ, এখানে তারা কিন্তু জুলাই ঘোষণার সাথে কারো কোনো আপত্তি নাই। এখন যে জায়গাটায় হয়তো কিছু কিছু আপত্তি উত্থাপন করছে সেটা হচ্ছে কি রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে, কারণ রাজনৈতিক দর্শনের সাথে মিল অমিলের প্রশ্নটা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু জুলাই ঘোষণা যে হতে হবে এবং এটা যে একটা আইন ফ্রেমওয়ার্কে আসতে হবে, এটা নিয়ে কিন্তু জাতিগতভাবে কারো কোনো আপত্তি এই মুহূর্ত পর্যন্ত নাই। তো আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করবেন। ঘোষণা করে অবশ্যই এটা একটা প্ল্যাটফর্ম দাঁড়াবে এবং একটা রাজনৈতিক সমাধান এবং সাংবিধানিক সমাধান আমরা খুঁজে পাবো, এটা আমাদের প্রত্যাশা। জি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে কি? আসলে আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ যে 16টি বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের দেশের মানুষ মূলত মহান ৭১-এর মাধ্যমেও কিন্তু কাঙ্ক্ষিত তাদের যে লক্ষ্য, কাঙ্ক্ষিত তাদের অধিকার, সেটি কিন্তু তারা পায়নি। আমরা দেখেছি তার আগে কি ছিল, উপনিবেশ ছিল। আমরা কিন্তু সেই ব্রিটেনদের অধীনে ছিলাম, তখনই কিন্তু মানুষ তার অধিকার কিন্তু বুঝে পায়নি। তো এখন প্রেক্ষাপটে আপনি দেখেছেন যখনই এরকম স্বৈরাচার চেপে বসেছে জনগণের উপরে, তখনই কিন্তু এক একটা বিস্ফোরণ তৈরি হয়েছে। আমরা দেখেছি সেই 52-এর ভাষা আন্দোলন, তারপর সেই 69-এর গণ অভ্যুত্থান, আমরা দেখেছি সেই স্বৈরাচার এরশাদের পতন। তারই ধারাবাহিকতায় আমরা এই যে আমাদের জনগণের দীর্ঘ বছরের যে একটি ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ এই আমাদের 24-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান কিন্তু শুধু ছাত্রদের গণ অভ্যুত্থান না, এটি ছিল মহান ৭১-এ যেরকম আপামর জনসাধারণের যে একটি স্বাধীনতার যে একটি অঙ্গীকার, এরকম একটি অঙ্গীকার ছিল। সেখানে আমাদের দেখেছেন যে অনেক ভাই এবং বোনেরা, অনেক সন্তানরা সেখানে শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে। তো এরকম একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এই কাজটি করেছি। সেখানে আমাদের এরকম একটি বিষয় থাকবে, সেখানে এটা থাকতে পারে যে আমাদের ৭১-এ যে মুক্তিযুদ্ধের বিষয়টা থাকতে পারে, সেখানে আমাদের জুলাইয়ের যারা যে অবদান, যেমন আমার গণ অধিকার পরিষদ কোথা থেকে আসলো, সে ২০১৮ সালে কোটা সংস্কার যে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনের জায়গা থেকে কিন্তু ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে। সেখান থেকে এই যে আসিফ, এই যে নাহিদ, তারা কিন্তু পর্যায়ক্রমে আমাদের ছোট ভাই ছিল, তারা সেই আন্দোলনের পটভূমি থেকে কিন্তু উঠে এসেছে। সেখান থেকে এই 24-এ এসে কিন্তু তারা এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে। এখন তাদেরকে যদি আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেই, তাহলে কিন্তু পরবর্তীতে যে কেউ এটিকে অবৈধ বা একটি অবৈধ বিপ্লব বা এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও চালিয়ে দিতে পারে। এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দেশে এরকম অভ্যুত্থান হয়েছে, তারপরে আবার কোন সরকার এসেছে, কিন্তু সেই সরকার এসে দেখা গেল যে ওই অভ্যুত্থানের যারা মহানায়ক তাদেরকে ভিলেন বানিয়ে দিল। কারণ প্রেক্ষাপট তো সবসময় এক থাকে না। এখন আজকে প্রেক্ষাপট এই অভ্যুত্থানের শক্তির হাতে আছে, পরবর্তীতে বাংলাদেশে 10 বছর পর এই প্রেক্ষাপট নাও থাকতে পারে। জি, আরো একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে জুলাই সনদ আসলে কি, এটার প্রয়োজনীয়তাই বা কেন? জুলাই ঘোষণা হলো অভ্যুত্থানের আগের যে বিষয়টা ছিল সেটি, আর এখন আমরা যে নতুন করে আমাদের বাড়িটি তৈরি করব, সাজাবো, ডেকোরেশন করব, এটি হলো আমাদের জুলাই যে চার্টার, যেটাকে আমরা জুলাই সনদ বলি। তাই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটি ভিন্ন জিনিস। আর জুলাই সনদ হচ্ছে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে চালাবো তারই একটি রূপরেখা। জুলাই ঘোষণাটা আমরা বলছিলাম যে জুলাই ঘোষণাটা হচ্ছে এটা প্রেক্ষাপটে তৈরি, ঐতিহাসিক কারণে এটা তৈরি হবে এবং সেটা যারা যুদ্ধ করছে, যারা এই বিপ্লবটাকে বা এই গণঅভ্যুত্থানটাকে সফল করেছে, যারা এখানে অংশগ্রহণ করে নিহত হয়েছে, আহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, যে স্বীকৃতির মাধ্যম দিয়ে তারা একটা নিরাপদ বাংলাদেশে তারা নিরাপদ মানুষ হিসেবে বসবাস করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে একটা বীর হিসেবে বা তাদের এই যুদ্ধের অবদান হিসেবে তাদেরকে একটা সম্মান করবে। এটা হচ্ছে ঘোষণা। আর যেটা বলছে রিফরমেশন,
অর্থাৎ বিভিন্ন কমিশন যে কাজগুলো করছে, অর্থাৎ যেটা প্রয়োজন রাষ্ট্রের অভ্যন্তরে একটা রাষ্ট্রকে পরিশুদ্ধভাবে পরিচালনা করার জন্য, সেইটা যখন একটা আইনি কাঠামোর ভিতরে আসবে এবং এটা সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল যাদের সঙ্গে কমিশন বছরের পর বছর কয়েক মাস ধরে টানা মিটিং করছে, তাদের ভিতরে একটা ঐক্য হবে এবং ঐক্য হয়ে তারা একটা সাইন করবে প্রত্যেকে, যে হ্যাঁ এখানে কারোর যদি কোনো আপত্তি থাকে সকল বিষয়ে সবাই একমত হবে, এটা কিন্তু আশা করা যায় না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঐক্যমত হয়ে গেছে। এখন কয়েকটা বিষয়ে আমাদের জানার মধ্যে 8টি বিষয়ে ঐক্যমত এখনো পৌঁছাতে পারে নাই। তো সেই জায়গাগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিবে যে আমাদের এখানে আপত্তি আছে, কিন্তু পরবর্তী গভর্নমেন্টের একটা সময় থাকবে, যারাই ক্ষমতায় আসবে 2 বছরের ভিতরে এই সুপারিশকৃত বিষয়গুলো তারা ইমপ্লিমেন্ট করবে। আর এই কারণেই বর্তমান সরকার এটা কি করছে, জাতীয়ভাবে এটা সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে এটা প্রকাশ করবে এবং প্রচার করবে, গণমাধ্যমের উপস্থিতিতে প্রচার করবে, যাতে জনগণও ভবিষ্যতে জানতে পারে যে হ্যাঁ তারা এই কমিটমেন্ট করেছিল, কিন্তু কমিটমেন্ট রাখলো কি রাখলো না, সেই বিষয়টা কিন্তু একটা সেই বিষয়টা তাদের একটা বাধ্যবাধকতার ভিতরে চলে আসবে, নৈতিক একটা প্রশ্নের ভিতরে চলে আসবে, আইন কাঠামোর ভিতরে চলে আসবে। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনার মাধ্যমে অত্যন্ত পরিচ্ছন্নভাবে কিন্তু আমাদের দুজন অতিথি আমাদেরকে জুলাই সনদ ও ঘোষণা বিষয়ে আসলে ধারণা দিলেন। আমার মনে হয় যে আপনারাও আমাদের সঙ্গে আমাদের এই আয়োজনটি উপভোগ করেছেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।